চিরকালের সেরা বাংলা গল্পে আজ শুনবেন আচার্য জগদীশচন্দ্র বসুর লেখা প্রবন্ধ নির্বাক জীবন। প্রবন্ধটি লেখকের অব্যক্ত প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ঘর হইতে বাহির হইলেই চারিদিক ব্যাপিয়া জীবনের উচ্ছ্বাস দেখিতে পাই। সেই জীবন একেবারে নিস্তব্ধ। শীত ও গ্রীষ্ম, মালয় ও সমীর ও ঝটিকা, বৃষ্টি ও অনাবৃষ্টি, আলো ও আধার এই নির্বাক জীবন লইয়া ক্রীড়া করিতেছে। কত বিচিত্র ধারণার সমাবেশ, কত বিচিত্র ঘটনার সমাবেশ, কত প্রকারের আঘাত, কত প্রকারের আভ্যন্তরীণ সারা এই স্থির, এই নিশ্চলবৎ জীবন প্রতিমার ভিতর কত অদৃশ্য ক্রীড়া চলিতেছে। কি প্রকারে এই অপ্রকাশকে সুপ্রকাশ করিব? গাছের প্রকৃত ইতিহাস সমুদ্ধার করিতে হইলে গাছের নিকটে যাইতে হইবে। সেই ইতিহাস অতি জটিল ও বহু রহস্যপূর্ণ। সেই ইতিহাস উদ্ধার করিতে হইলে বৃক্ষ ও যন্ত্রের সাহায্যে জন্ম হইতে মৃত্যু পর্যন্ত মুহূর্তে মুহূর্তে তার ক্রিয়াকলাপ লিপিবদ্ধ করিতে হইবে। এই লিপি বৃক্ষের স্বলিখিত বা স্বাক্ষরিত হওয়া চাই। ইহাতে মানুষের কোনো হাত থাকিবে না, কারণ মানুষ তাহার স্বপ্রণোদিত ভাব দ্বারা অনেক সময় প্রতারিত হয়। এই যে তিল তিল করিয়া বৃক্ষ শিশুটি বাড়িতেছে, যে বৃদ্ধি চক্ষে দেখা যায় না, মুহূর্তের মধ্যে কি প্রকারে তাহাকে পরিমাণের মধ্যে ধরিয়া দেখাইতে পারিব? এই বৃদ্ধি বাহিরের আঘাতে কি নিয়মে পরিবর্তিত হয়? আহার দিলে কিংবা আহার বন্ধ করিলে কি পরিবর্তন হয়, এবং সেই পরিবর্তন আরম্ভ হইতে কত সময় লাগে? ঔষধ সেবনে কিংবা বিষ প্রয়োগে কি পরিবর্তন উপস্থিত হয়? এক বিষ দ্বারা অন্য বিষের প্রতিকার কিভাবে করা যাইতে পারে? বিষের মাত্রা প্রয়োগে কি ফলের বৈপরীত্য ঘটে? তাহার পর গাছ বাহিরের আঘাত যদি কোনোরূপে সাড়া দেয়, তবে সেই আঘাত অনুভব করিতে কত সময় লাগে? সেই অনুভবকাল ভিন্ন ভিন্ন অবস্থায় কিরূপে পরিবর্তিত হয়? সেই সময়টা কি গাছকে দিয়া লিখাইয়া লইতে পারা যায়? বাহিরের আঘাত ভিতরে কি করিয়া পৌঁছে? স্নায়ুসূত্র কি আছে? যদি থাকে, তবে স্নায়ুর উত্তেজনা প্রবাহ কিরূপ বেগে ধাবিত হয়? কোন অনুকূল ঘটনার সেই প্রবাহের গতিবৃদ্ধি হয়? কোন প্রতিকূল অবস্থায় নিবারিত অথবা নিরস্ত হয়? আমাদের স্নায়বিক ক্রিয়ার সহিত বৃক্ষের ক্রিয়ার কি সাদৃশ্য আছে? সেই গতি ও সেই গতির পরিবর্তন কোনো প্রকারে কি স্বতলিখিত হইতে পারে? জীবে হৃৎপিণ্ডের ন্যায় যেরূপ স্পন্দনশীল পেশি আছে, উদ্ভিদে কি তাহা আছে? শতস্পন্দনের অর্থ কি? পরিশেষে যখন মৃত্যুর প্রবল আঘাতে বৃক্ষের জীবনদ্বীপ নির্বাপিত হয়, সেই নির্বাণ মুহূর্ত কি ধরিতে পারা যায়? এবং সেই মুহূর্তে বৃক্ষ কি কোনো প্রকাণ্ড সাড়া দিয়া চিরকালের জন্য নিদ্রিত হয়? এইসব বিবিধ অধ্যায়ের ইতিহাস বিবিধ যন্ত্র দ্বারা অবিচ্ছিন্নভাবে লিপিবদ্ধ হইলেই গাছের প্রকৃত ইতিহাস উদ্ধার হইবে। তরুলিপি। জীব কোনরূপ আঘাত পাইলে চকিত হয়। সেই সংকোচনই জীবনের সারা। জীবনের পরিপূর্ণ অবস্থায় সারা বৃহৎ হয়, অবসাদের সময় ক্ষীণ হয়, মৃত্যুর পর সারার অবসান ঘটে। বৃক্ষ আহত হইলে ক্ষণিকের জন্য সংকুচিত হয়, কিন্তু সেই সংকোচন স্বল্প বলিয়া সচরাচর দেখিতে পাই না। কলের সাহায্যে সেই স্বল্প আকুঞ্চন বৃহৎ আকারে লিপিবদ্ধ হইতে পারে। ইহার বাধা এই যে বৃক্ষের আকুঞ্চন শক্তি অতি ক্ষীণ এবং সারা লিখিত হইবার সময় লেখনী ফলকের ঘর্ষণে থামিয়া যায়। এই বাধা দূর করিবার জন্য সমতাল যন্ত্র আবিষ্কার করিতে সমর্থ হইয়াছিলাম। যদি দুই বিভিন্ন বেহালার তার একই সুরে বাঁধা যায়, তাহা হইলে একটি তার বাজাইলে অন্য তারটি সমতলে ঝঙ্কার দিয়া থাকে। তরুলিপি যন্ত্রে লেখনী লৌহতারে নির্মিত এবং সেই তারটি বাহিরের অন্য তারের সহিত এক সুরে বাঁধা। মনে করো, দুইটি তারই প্রতি সেকেন্ডে 100 বার কম্পিত হয়। বাহিরের তার বাজাইলে লেখনীও 100 বার কম্পিত হইবে এবং ফলকে 100 বিন্দু অঙ্কিত করিবে। এইরূপে ফলকের সহিত ক্রমাগত ঘর্ষণের বাধা দূরীভূত হইবে। ইহা ব্যতীত সারা লিপিতে সময়ের সূক্ষ্মাংশ পর্যন্ত নিরূপিত হয়, কারণ এক বিন্দু ও পরবর্তী বিন্দুর মধ্যে 1 সেকেন্ডের শতাংশের ব্যবধান। গাছ লাজুক কি অলাজুক?
পরীক্ষার ফল বর্ণনা করিবার পূর্বে তরুজাতিকে যে লাজুক ও অলাজুক, শসার ও অসার বলিয়া দুই ভাগে বিভক্ত করা হইয়াছে, সেই কুসংস্কার দূর করা আবশ্যক। সব গাছই যে সাড়া দেয় তাহা বৈদ্যুতিক উপায় দেখানো যাইতে পারে, তবে কেবল লজ্জাবতী লতাই কেন পাতা নাড়িয়া সাড়া দেয়, সাধারণ গাছ কেন দেয় না? ইহা বুঝিতে হইলে ভাবিয়া দেখুন যে আমাদের বাহুর এক পাশের মাংসপেশির সংকোচনের দ্বারাই হাত নাড়িয়ে সাড়া দিই। উভয় দিকের মাংসপেশি যদি সংকুচিত হইত তবে হাত নড়িত না। সাধারণ বৃক্ষের চতুর্দিকে পেশি আহত হইয়া সমভাবে সংকুচিত হয়, তাহার ফলে কোনো দিকই নড়া হয় না। কিন্তু একদিকের পেশি যদি ক্লোরোফর্ম দিয়া অসার করিয়া লওয়া যায়, তাহা হইলে সাধারণ গাছের সাড়া দিবার শক্তিও প্রমাণিত হয়। অনুভূতিকাল নিরূপণ। জীব যখন আহত হয় ঠিক সেই মুহূর্তে সাড়া দেয় না। ভেকের পায়ে চিমটি কাটিলে সাড়া পাইতে অনধিক সেকেন্ডের শতভাগের 1 ভাগ সময় লাগে। ইংরেজি ভাষ্যে এই সময়টুকু লেটেন্ট পিরিয়ড, অননুভূতি সময়, ইহার প্রতিশব্দ হইতে ব্যবহৃত হইল। বাহিরের অবস্থা অনুসারে অননুভূতিকালের হ্রাসবৃদ্ধি ঘটে। মৃদু আঘাত অনুভব করিতে একটু সময় লাগে, কিন্তু প্রচণ্ড আঘাত অনুভব করিতে বেশি সময়ের অপব্যয় হয় না। আর যখন শীতে জীব আড়ষ্ট হইয়া থাকে, তাহার অনুভূতিকাল তখন দীর্ঘ হইয়া পড়ে। আমরা যখন ক্লান্ত হইয়া পড়ি, তখনও অনুভূতি করিবার পূর্বকাল একান্ত দীর্ঘ হইয়া পড়ে। এমনকি সে সময় কখনো কখনো একেবারে অনুভূতি শক্তি লোপ পায়। গাছের অনুভূতি সম্বন্ধে একই প্রথা। লজ্জাবতীর তাজা অবস্থায় অননুভূতিকাল সেকেন্ডের 6%। উদ্যমশীল ভেকের তুলনায় কেবলমাত্র 6 গুণ বেশি। আরেকটি আশ্চর্য বিষয় এই যে স্থূলকায় বৃক্ষ দিব্যি ধীরে সুস্থে সাড়া দিয়া থাকে, কিন্তু কৃষকায়টি একেবারে সপ্তমে চড়িয়া বসে। মনুষ্যালোকেও ইহার সাদৃশ্য আছে কিনা তাহা আপনারাই বিবেচনা করিয়া দেখিবেন। শীতে গাছের অননুভূতিকাল প্রায় দ্বিগুণ হইয়া পড়ে। আঘাতের পর গাছের প্রকৃতস্থ হইতে প্রায় 15 মিনিট লাগে। তাহার পূর্বে আঘাত করিলে অননুভূতি সময় প্রায় 1.5 গুণ দীর্ঘ হয়। অধিক ক্লান্ত হইলে অনুভূতি শক্তির সাময়িক লোপ হয়, তখন গাছ একেবারেই সাড়া দেয় না। এ অবস্থাটি যে কিরূপ অবস্থা, আমার দীর্ঘ বক্তৃতার পর তাহা আপনারা সহজে হৃদয়ঙ্গম করিতে পারিবেন। সাড়ার মাত্রা। সময় ভেদে একই আঘাতে সাড়ার প্রবলতার তারতম্য ঘটে। সকালবেলা রাত্রির নিশ্চেষ্টতাজনিত গাছের একটু জড়তা থাকে। আঘাতের পর আঘাতে সেই জড়তা চলিয়া যায় এবং সাড়ার মাত্রা ক্রমে বাড়িতে থাকে। সেটা যেন জাগরণের অবস্থা। গরম জলে স্নান করিয়া লইলে গাছের জড়তা শীঘ্রই দূর হয়। বিকালবেলা এসব উল্টা হইয়া যায়। ক্লান্তিবশত সাড়া ক্রমে ক্রমে হ্রাস পাইতে থাকে, কিন্তু বিশ্রামের সময় দিলে সেই ক্লান্তি চলিয়া যায়। আঘাতের মাত্রা বাড়াইলে সাড়ার মাত্রাও বাড়িতে থাকে, কিন্তু তাহারও একটা সীমা আছে। এ বিষয়ে মানুষের সহিত গাছের প্রভেদ নাই। আরও আশ্চর্যের বিষয় এই যে শীতকালে ঘা খাইলে যেমন সারিতে আমাদের অনেকটা সময় লাগে, শীতকালে গাছেরও আঘাত খাইয়া প্রকৃতস্থ হইতে অনেক বিলম্ব হয়। গ্রীষ্মকালে যাহা 15 মিনিটে সারিয়া যায়, তাহা সারিতে শীতকালে আধা ঘন্টার অধিক সময় লাগে। বৃক্ষে উত্তেজনা প্রবাহ। জীবদেহে এক স্থানে আঘাত করিলে আঘাতের ধাক্কা স্নায়ু দ্বারা দূরে পৌঁছে। স্নায়বিক প্রবাহের কতগুলি বিশেষ লক্ষণ আছে। প্রথমত, স্নায়ুবীয় বেগ বিবিধ অবস্থায় হ্রাস বৃদ্ধি পায়। উষ্ণতা বেগ বৃদ্ধি, শৈত্যবেগ হ্রাস পায়। এতদিত বিদ্যুৎ প্রবাহে স্নায়ুতে কতগুলি বিশেষ পরিবর্তন ঘটে। যতক্ষণ স্নায়ু দিয়া বিদ্যুৎ প্রবাহ বহিতে থাকে ততক্ষণ বিশেষ উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটে না, কিন্তু বিদ্যুৎ প্রবাহ প্রেরণ ও বন্ধ করিবার সময় কোনো বিশেষ স্থলে উত্তেজনা এবং অন্য স্থানে অবসাদ পরিলক্ষিত হয়। বিদ্যুৎ প্রবাহ বহিবার মুহূর্তে যে স্থান দিয়া বিদ্যুৎ স্নায়ুসূত্র পরিত্যাগ করে, সেই স্থলেই স্নায়ু হঠাৎ উত্তেজিত হয়। এতদদিত যদি স্নায়ুর কোনো অংশে বিদ্যুৎ প্রবাহ চালনা করা যায়, তবে সেই অংশ দিয়া আর কোনো সংবাদ যাইতে পারে না, কিন্তু বিদ্যুৎ প্রবাহ বন্ধ করিলে অমনি রুদ্ধপথ খুলিয়া যায়, স্নায়ুসূত্র পুনরায় সংবাদবাহক হইয়া ওঠে।
যন্ত্রের সাহায্যে বৃক্ষদেহ যে স্নায়বিক সংবাদ প্রেরিত হয় তাহা অতি সূক্ষ্মভাবে ধরা যাইতে পারে, এবং একই কলের সাহায্যে এক স্থান হইতে অন্য স্থানে সংবাদ পৌঁছিতে কত সময় লাগে তাহাও নির্ণীত হয়। স্নায়বীয় বেগ বৃক্ষদেহে ভেগদেহের তুলনায় মন্থর, কিন্তু নিম্নজাতীয় জন্তু হইতে দ্রুত। প্রাণী ও উদ্ভিদে 9 ডিগ্রি উষ্ণতায় স্নায়ুবেগ প্রায় দ্বিগুণ বর্ধিত হয়। বিদ্যুৎ প্রবাহের আরম্ভকালে বৃক্ষস্নায়ুর এক স্থান উত্তেজিত, অন্য স্থান অবসাদিত হয়। বিদ্যুৎ প্রবাহ দ্বারা বৃক্ষের স্নায়বিক ধাক্কা হঠাৎ বন্ধ হয়। স্নায়ু সম্বন্ধে যত প্রকার পরীক্ষা আছে, সমস্ত পরীক্ষা দ্বারা জীব ও উদ্ভিদ যে এ সম্বন্ধে কোনো ভেদ নাই তাহা প্রমাণ করিতে সমর্থ হইয়াছি। শতস্পন্দন। জীবদেহে অংশবিশেষ একটি আশ্চর্য ঘটনা ঘটিতে দেখা যায়। মানুষ এবং অন্যান্য জীবে এরূপ পেশী আছে যাহা আপনা আপনি স্পন্দিত হয়। যতকাল জীবন থাকে ততকাল হৃদয় অহরহ স্পন্দিত হইতেছে। কোনো ঘটনাই বিনা কারণে ঘটে না। কিন্তু জীবস্পন্দন কি করিয়া স্বতঃসিদ্ধ হইল, এ প্রশ্নের সন্তোষজনক উত্তর এ পর্যন্ত পাওয়া যায় নাই। তবে উদ্ভিদেও এইরূপ স্বতঃস্পন্দন দেখা যায়। তাহার অনুসন্ধান ফলে সম্ভবত জীবস্পন্দন রহস্যের কারণ প্রকাশিত হইবে। তবে উদ্ভিদেও এইরূপ স্বতঃস্পন্দন দেখা যায়। তাহার অনুসন্ধান ফলে সম্ভবত জীবনস্পন্দন রহস্যের কারণ প্রকাশিত হইবে। শরীরতত্ত্ববিদেরা মানুষের হৃদয় জানিতে যাইয়া ভেক ও কচ্ছপের হৃদয় খেলা করেন। হৃদয় জানা কথাটি শারীরিক অর্থে ব্যবহার করিতেছি, কবিতার অর্থে নয়। সমস্ত ব্যাংকটিকে লইয়া পরীক্ষা সুবিধাজনক নহে, এজন্য তাহারা হৃদয়টিকে কাটিয়া বাহির করেন, পরীক্ষা করেন কি কি অবস্থায় হৃদয় গতির হ্রাস বৃদ্ধি হয়। হৃদয় কাটিয়া বাহির করিলে তাহার স্পন্দন বন্ধ হইবার উপক্রম হয়। তখন সূক্ষ্ম নল দ্বারা হৃদয়ে রক্তের চাপ দিলেই স্পন্দন ক্রিয়া বহুক্ষণ ধরিয়া অক্ষুণ্ণ গতিতে চলিতে থাকে। এ সময়ে উত্তাপিত করিলে হৃদয় স্পন্দন অতি দ্রুত বেগে সম্পাদিত হয়, কিন্তু ঢেউগুলি খর্বকায় হয়। সত্যের ফল ইহার ঠিক বিপরীত। নানাবিধ ভৈষজ্য দ্বারা হৃদয়ের স্বাভাবিক তাল বিভিন্ন রূপে পরিবর্তিত হয়। ইথার প্রয়োগে ক্ষণিকের জন্য হৃদয়ের স্পন্দন স্থগিত হয়। হাওয়া করিলে সেই অচৈতন্য অবস্থা চলিয়া যায়। ক্লোরোফর্মের প্রয়োগ অপেক্ষাকৃত সাংঘাতিক। মাত্রাধিক্য হইলেই হৃদয় ক্রিয়া একেবারে বন্ধ হইয়া যায়। এতদধিত বিবিধ বিষপ্রয়োগে হৃদস্পন্দন বন্ধ হয়। কিন্তু এ সম্বন্ধে এক আশ্চর্য রহস্য এই যে, কোন বিষে হৃদস্পন্দন সংকুচিত অবস্থায়, অন্য বিষে ফুল্ল অবস্থায় নিষ্পেষিত হয়। এইরূপ পরস্পর বিরোধী এক বিষ দ্বারা অন্য বিষের ক্রিয়া ক্ষয় হইতে পারে। জীবের শতস্পন্দন সম্বন্ধে সংক্ষেপে এই কয়টি ঘটনার বর্ণনা করিলাম। গাছে কি সমস্ত আশ্চর্য ঘটনা ঘটিতে দেখা যায়, নানাবিধ পরীক্ষা করিয়া কোনো কোনো উদ্ভিদ পেশীও যে স্পন্দনশীল তাহার বহুবিধ প্রমাণ পাইয়াছি। বনচারালের নৃত্য। বনচারাল গাছ দিয়া উদ্ভিদের স্পন্দনশীলতা অনায়াসে দেখা যায়। ইহার ক্ষুদ্র পাতাগুলি আপনা আপনি নৃত্য করে। লোকেরা বিশ্বাস করে যে হাতে তুড়ি দিলেই নৃত্য আরম্ভ হয়। গাছের সঙ্গীতবোধ আছে কি না তা বলিতে পারি না, কিন্তু বনচারালের নৃত্যের সহিত তুড়ির কোনো সম্বন্ধ নাই। তরুস্পন্দনের সারালিপি পাঠ করিয়া জন্তু ও উদ্ভিদের স্পন্দন যে একই নিয়মে নিয়মিত তাহা নিশ্চিতরূপে বলিতে পারিতেছি। প্রথমত, পরীক্ষার সুবিধার জন্য বনচারালের পত্র ছেদন করিলে স্পন্দন ক্রিয়া বন্ধ হইয়া যায়, কিন্তু নল দ্বারা উদ্ভিদ রসের চাপ দিলে স্পন্দন ক্রিয়া পুনরায় আরম্ভ হয় এবং অনিবারিত গতিতে চলিতে থাকে। তাহার পর দেখা যায় যে উত্তাপে স্পন্দন সংখ্যা বর্ধিত, শৈত্যে স্পন্দনের মন্থরতা ঘটে। ইথার প্রয়োগে স্পন্দন ক্রিয়া স্তম্ভিত হয়, কিন্তু বাতাস করিলে অচৈতন্য ভাব দূর হয়। ক্লোরোফর্মের প্রভাব মারাত্মক। সর্বাপেক্ষা আশ্চর্য ব্যাপার এই যে, যে বিষ দ্বারা যেভাবে স্পন্দনশীল হৃদয়ে নিষ্পেষিত হয়, সেই বিষে সেইভাবে উদ্ভিদের স্পন্দনও নিরস্ত হয়। উদ্ভিদেও এক বিষ দিয়া অন্য বিষ ক্ষয় করিতে সমর্থ হইয়াছি। এখনই দেখিব যে শতস্পন্দনের মূল রহস্য কি। উদ্ভিদ পরীক্ষা করিয়া দেখিতে পাইতেছি যে
কোনো কোনো উদ্ভিদ পেশিতে আঘাত করিলে সেই মুহূর্তে তাহার কোনো উত্তর পাওয়া যায় না। তবে যে বাহিরের শক্তি উদ্ভিদে প্রবেশ করিয়া একেবারে বিনষ্ট হইল তাহা নহে, উদ্ভিদ সেই আঘাতের শক্তিকে সঞ্চয় করিয়া রাখিল। এইরূপে আহারজনিত বল ও বাহিরের আলোক, উত্তাপ ও অন্যান্য শক্তি উদ্ভিদ সঞ্চয় করিয়া রাখে। এরূপ সম্পূর্ণ ভরপুর হয়, তখন সঞ্চিত শক্তি বাহিরে উতলাইয়া পড়ে। সেই উতলাইয়া পড়াকে আমরা শতস্পন্দন মনে করি। যাহা শত বলিয়া মনে করি, প্রকৃতপক্ষে তাহা সঞ্চিত বলের বহিরোচ্ছ্বাস। যখন সঞ্চয় ফুরাইয়া যায়, তখন শতস্পন্দনেরও শেষ হয়। ঠান্ডা জল ঢালিয়া বনচারালের সঞ্চিত তেজ হরণ করিলে স্পন্দন বন্ধ হইয়া যায়। খানিকক্ষণ পর বাহির হইতে উত্তাপ সঞ্চিত হইলে পুনরায় স্পন্দন আরম্ভ হয়। গাছের শতস্পন্দনে অনেক বৈচিত্র্য আছে। কতগুলি গাছ অতি অল্প সঞ্চয় করিলেই শক্তি উথলিয়া ওঠে, কিন্তু তাহাদের স্পন্দন দীর্ঘকাল হয় না। স্পন্দিত অবস্থা রক্ষা করিবার জন্য তাহারা উত্তেজনার কাঙ্গাল। বাহিরের উত্তেজনা বন্ধ হইলেই অমনি স্পন্দন বন্ধ হইয়া যায়। কামরাঙা গাছ এই জাতীয়। আর কতগুলি গাছ বাহিরের আঘাতে অনেক কাল সাড়া দেয় না, দীর্ঘকাল ধরিয়া সঞ্চয় করিতে থাকে, কিন্তু যখন তাহাদের পরিপূর্ণতা বাহিরে প্রকাশ পায়, তখন তাহাদের উচ্ছ্বাস বহুকাল স্থায়ী হয়। বনচারাল এই দ্বিতীয় শ্রেণীর উদাহরণ। মানুষের একটা অবস্থাকে শত উদ্ভাবনশীলতা অথবা উদ্দীপনা বলা যাইতে পারে। সে অবস্থার জন্য সঞ্চয় ও পরিপূর্ণতার আবশ্যক। কতগুলি লক্ষণ দেখিয়া মনে হয় যে সেই অবস্থা শতস্পন্দনেরই একটি উদাহরণ বিশেষ। যদি তাহা সত্য হয়, তাহা হইলে সেই অবস্থা অভিলাষী সাধক চিন্তা করিয়া দেখিবেন কোন পথে কামরাঙ্গা অথবা বনচারালের পদঙ্ক অনুসরণ তাহার পক্ষে শ্রেয়। মৃত্যুর সারা। পরিশেষে উদ্ভিদের জীবনে এরূপ সময় আসে যখন কোনো প্রচণ্ড আঘাতের পর হঠাৎ সমস্ত সাড়া দিবার শক্তি অবসান হয়। সেই আঘাত মৃত্যুর আঘাত। কিন্তু সেই অন্তিম মুহূর্তে গাছের স্থির স্নিগ্ধ মূর্তি ম্লান হয় না। হেলিয়া পড়া অথবা শুষ্ক হইয়া যাওয়া অনেক পরের অবস্থা। মৃত্যুর রুদ্র আহ্বান যখন আসিয়া পৌঁছে, তখন গাছ তার শেষ উত্তর কেমন করিয়া দেয়? মানুষের মৃত্যুকালে যেমন দারুণ আক্ষেপ সমস্ত শরীর দিয়া বাহির হইয়া যায়, তেমনি দেখিতে পাই অন্তিম মুহূর্তে বৃক্ষদেহের মধ্যে দিয়াও বিপুল কুঞ্চনের আক্ষেপ প্রকাশ পায়। এই সময়ে একটি বিদ্যুৎ প্রবাহ মুহূর্তের জন্য মুমূর্ষ বৃক্ষগাত্রে তীব্র বেগে ধাবিত হয়। লিপিযন্ত্রে এই সময় হঠাৎ জীবনের লেখার গতি পরিবর্তিত হয়। ঊর্ধ্বগামী রেখা নিম্নদিকে ছুটিয়া গিয়া রুদ্ধ হইয়া যায়। এটাই গাছের অন্তিম সারা। আমাদের মুখ সঙ্গী, আমাদের দ্বারের পার্শ্বে নিঃশব্দে যাহাদের জীবনের লীলা চলিতেছে, তাহাদের গভীর মর্মের কথা তাহারা ভাষাহীন অক্ষরে লিপিবদ্ধ করিয়া দিল, এবং তাহাদের জীবনের চাঞ্চল্য ও মরণের আক্ষেপ আমাদের দৃষ্টির সম্মুখে প্রকাশিত করিল। জীব ও উদ্ভিদের মধ্যে যে কৃত্রিম ব্যবধান রচিত হইয়াছিল, তাহা দূরীভূত হইল। কল্পনারও অতীত অনেকগুলি সংবাদ আজ বিজ্ঞান স্পষ্ট ভাষায় ঘোষণা করিয়া বহুত্বের ভিতর একত্ব প্রমাণ করিল। সমাপ্ত।